কুয়াশা মাখা শীতের ভোরে আজকে আমরা যাত্রা করেছি সুন্দরবনের গভীর জঙ্গল অর্থাৎ বাঘের জঙ্গলের ঠিক পাশের একটা দ্বীপে, যেটা উত্তর 24 পরগনার শেষ দ্বীপ বা শেষ গ্রাম। এই গ্রামে মাঝে মাঝেই বাঘের আক্রমণ হয় আর কুমিরের আক্রমণ লেগে থাকে সারা বছর। ঠাকুরঘরটা অনেক ছোট, আচ্ছা অনেক ছোট, দেখে মনে হচ্ছে অনেক ছোট ঠাকুরঘর। এই দ্বীপের বা এই গ্রামের প্রকৃতি অত্যন্ত মনোরম, দেখলে দু চোখ জুড়িয়ে যায়। তবে জল বাড়লে কিভাবে ক্ষতিগ্রস্ত হন এখানকার গ্রামবাসীরা তা ভাষায় প্রকাশ করা যায় না। কি বিশ্রী অবস্থা দেখুন, এই বাড়িটা পুরো ভেঙে গেছে আর এখানে থাকে, এই অবস্থায় থাকে, এখান থেকে উঠে এর মধ্যে বসবাস করে ওনার ভাসুরের ঘর এটা। বাচ্চা নিয়ে পালিয়ে আসে, আচ্ছা ও বাঘের বাচ্চাকে বাঘ মেরে ফেলে, ওর জন্য চলে আসে। আচ্ছা কি কারণে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে মানুষের জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সুন্দরবনের হেমনগর থেকে। আজকে এই ভিডিওতে থাকছে কিভাবে কলকাতা থেকে সুন্দরবনের হেমনগর আসবেন এবং হেমনগর এসে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তার মজা নেবেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের কোলে যেই সমস্ত মানুষগুলোর বসবাস, তারা কি অবস্থায় রয়েছে, এখানকার প্রকৃতি তো অসাধারণ সুন্দর, বলার তো কথাই না। সুন্দরবনের সুন্দর প্রকৃতি, এর সাথে সাথে মানুষের বিভিন্ন অমিল থাকার মধ্যেও সহজ সরলভাবে জীবনযাপন করছেন, সম্পূর্ণ থাকছে ভিডিওর মধ্যে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বারাসাত থেকে এসে পৌঁছালাম এখন হাসনাবাদ জংশনে। বারাসাত থেকে হাসনাবাদ মোটামুটি সময় লাগে 1 ঘন্টায় 20-25 মিনিট মতো। এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে অটো ধরে যেতে হবে লেবুখালীতে। হাসনাবাদ থেকে লেবুখালী আসতে সময় লাগলো প্রায় 50 মিনিট আর দূরত্ব 28 কিলোমিটার। আর লেবুখালীর পাশ দিয়ে এখন হাঁটছি। এখন বাজে 10টা 35, এখনও সূর্যের দেখা নেই আজকে, চারিদিকে কুয়াশা। এইদিকে এখন ভাটার জন্য এতটা নেমে গেছে নিচে জল, আর সামনে নৌকো এটা আসছে, এটা এসে যাবে ওইদিকে ভান্ডারখালীর দিকে। এটা কি মোরগ, লড়াইয়ের মোরগ নাকি? ওর পায়ের ওখানে কাটা কেন লেগেছিল? জিতেছিল, আচ্ছা আচ্ছা। মোরগের দাম কত হতে পারে এটার? এটার দাম 2000 2200 টাকা নিয়ে যাবে। ছোট ছিল নাকি? না না, এরকমই, তাহলে তো কমই দাম। হ্যাঁ 5-10 হাজারের মোরগ আছে। তো মোরগ লড়াইটা সুন্দরবনের এদিকে অনেক হয় এবং লড়াইয়ের পেছনে অনেক রকম খেলাও চলে। তো আমরা এখন পার হব, আমাদের পার হয়ে এই ঘাট পার হয়ে লেবুখালী থেকে যেতে হবে দুলদুলির দিকে। সামনেই ঘাট এবং ঘাট পার হতে মাত্র 3 টাকা করে নেয়। এখন আস্তে আস্তে সূর্য উঠছে, দুটো নৌকো রয়েছে, একটা যাবে ভান্ডারখালীর দিকে আর একটা যাবে দুলদুলির দিকে। আমরা যাব দুলদুলিতে। বাইক তুলছে এখানে, কি রিস্কে, কতগুলো উঁচু হতে হচ্ছে। জোয়ার থাকলে মোটামুটি এই পর্যন্ত চলে আসতো, তখন আর কম উঁচু করতে হতো। ভাটার জন্য ওই অবস্থা। এইরকম ভাবে নামাচ্ছে, বিশাল রিস্কে। কি মাছ আছে গো? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি মিন নাকি? হ্যাঁ, দেখা যাবে না? হ্যাঁ দেখি, দেখাও একটা দেখি। কিভাবে বাইক নামাচ্ছে, বিশাল রিস্কে। দেখাও দেখি কিরকম মিন। আচ্ছা আচ্ছা, এগুলো বাগদা চিংড়ির মিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
মিন না পিন কি বলে? পিন পিন পিন। আর এইগুলো কি? ওগুলো মাছ, ভাল মাছ। এইগুলো কি করে ধরলে? মানে মশারি জালে নাকি? হ্যাঁ, কত করে বিক্রি করবে এগুলো? ওই 1 টাকা পিস। 1 টাকা পিস? এই যারা বাড়িতে ইয়েতে তোমার এই জলাশয় আছে ওখানে ছেড়ে পুষবে? হ্যাঁ হ্যাঁ, জলকার আছে। আচ্ছা আচ্ছা, মানে কত পিস ধরেছো আজকে তাও? তা এ ধরা বলতে এ পারে, সবাই ধরে, তাদের কাছে কিনে নিই। কিনে নিলে? তুমি কত করে কিনলে? আমি তোমার 500 টাকা, 50 টাকা পিস। ও আচ্ছা আচ্ছা, মানে ডবল লাভ, তাই তো? আচ্ছা আচ্ছা, যারা ধরেছে তারা বিক্রি করেছে 50 পয়সা করে পিস, আর এই কাকা ওদের কাছ থেকে নিয়ে বিক্রি করবে 1 টাকা পিস, মানে পার পিসে 50 পয়সা লাভ। আমার সব বাড়িতে একদম মারা গেছে, এক্ষুনি ফোন করছিল, ওই কথা বলছিলাম। একটু বলে দাও ওখানে আসছি। আমার একটা ছেলে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এপাশে চলে এলাম দুলদুলিতে। এখান থেকে আমাদের অটো বা ওই ম্যাজিক বা এই সমস্ত যে গাড়িগুলো রয়েছে কাস্টমাইজ করা গাড়িগুলো, ওই গাড়িগুলো করে যেতে হবে হেমনগর। তো সামনে যাব, গাড়ি অনেক গাড়ি রয়েছে। প্রথমে এখান থেকে আমরা যাব হেমনগরে। হেমনগর হেমনগর বলে ডাকছে। হেমনগর কোনটা? কত ভাড়া? কত? 30 টাকা। কতক্ষণ লাগবে গো? 1 ঘন্টা। ও আচ্ছা, হেমনগর 1 ঘন্টা লাগবে, 30 টাকা ভাড়া। গাড়িতে বসি আগে, সিটটা নিই আগে। এদিকে বিশাল বাজে অবস্থা, কারণ এইরকম ওপরে বসে বসেও যেতে হচ্ছে সবাই। দুলদুলিতে একটা দাদা খুব সুন্দর খিচুড়ি বানায়, তো খিচুড়ি 25 টাকা করে, আর গাড়িও ছেড়ে দিচ্ছে। ওই জন্য খিচুড়ি নিয়েই গাড়িতে উঠে যাচ্ছি। খিচুড়ি আমাদের রেডি হচ্ছে, খিচুড়িটা নিয়ে এখান থেকে উঠে যাচ্ছি। এখান থেকে গাড়িতে যেতে যেতেই খিচুড়িটা খেয়ে নেবো, কিছু করার নেই। সকালে অনেক সকালে বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। ম্যাজিক গাড়ির ওপরে বসেছি, হাওয়া লাগছে একটু অল্প, অসুবিধা হচ্ছে না, রোদ উঠে গেছে। আর যেই খিচুড়ি নিয়েছিলাম সেই খিচুড়ি এখানে রয়েছে। গাড়ি দুলছে আর খিচুড়ি খেতে খেতে চলেছি। মানে অনেক সকালে বেরিয়েছি, ট্রেন কুয়াশার জন্য লেট ছিল বলে দেরি হলো, খিদেও পেয়ে গেছে আর সময়ও নেই। এই গাড়িটা ছেড়ে দিলে আবার 1 ঘন্টা পরে গাড়ি, তাই গাড়িও চলছে আর আমাদের খাওয়াও চলছে একসাথে। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভালো লাগছে বেশ। এই রাস্তা দিয়ে গেলে ডান হাতে ঘুরে যেতে হবে। হ্যাঁ, 7 মিনিট লাগবে, তাহলে ওই নদীর পার। আর এমনি এইখান থেকে বিশাল এক্সপিরিয়েন্স আজকে। এই রাস্তা দিয়ে ঘুরে গেলে আমাদের ইঞ্জিন ভ্যান বা ওই ম্যাজিক গাড়ি, ইঞ্জিন ভ্যান না, আমাদের ম্যাজিক গাড়িতে করে নামিয়ে দিল হেমনগর বাজার থেকে আমরা হেঁটে চলেছি। হেঁটে মোটামুটি 7-8 মিনিট লাগবে হেমনগর খেয়াঘাট বা ফেরিঘাট। তো এইরকম রাস্তা, সামনেই নদী থেকে আমাদের ডান দিকে যেতে হবে। পুরো নদীর ওই বাঁধ বা ওই ঘের বরাবর ডান দিকে যেতে হবে আমাদের। ডান দিকে গিয়ে মোটামুটি 7-8 মিনিট মতো হেঁটে আমরা যাব খেয়াঘাটে। এবং একটা গাছ খুব দৃষ্টি আকর্ষণ করলো, এত সুন্দর লাগছে। খেজুর গাছটাকে পুরো বেষ্টন করে রয়েছে, মনে হচ্ছে পুরো খেজুর গাছটাকে জড়িয়ে রয়েছে। যতগুলো হাত পা বের করা যায় ততগুলো হাত পা বের করে আমি জড়িয়ে রয়েছে। এটা কি গাছ আমি বলতে পারছি না এখন, মানে আমি জানি না এটা কি গাছ, তবে খুব সুন্দরভাবে ধরে রয়েছে। আর এরকমভাবে ঘের সামনে, এখান থেকে ডান দিকে আমরা যাব। বাঁধ প্লাস রাস্তা একটাই এখানে, এবং উঁচু নিচু ওঠার জন্য এরকমভাবে ইট সব জায়গায় দেওয়া রয়েছে, 2টো সমান ইট আর একটা খাড়া ইট। আমি বারে একটা কথাই বলি, যারা ওই 2 রাত 3 দিন এই সমস্ত সুন্দরবন ট্যুর করেন, তারা হচ্ছে নৌকা করেই সারা সুন্দরবন ঘোরেন, এবং সুন্দরবনের কিছু বিট আছে বা প্রবেশদ্বার আছে, সেই জায়গাগুলো ঘোরেন। বনও দেখা যায়, তবে সুন্দরবনের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে গেলে এই ভিডিওগুলো দেখতে হবে। মানে আমাদের মতো এভাবে ঘুরতে হবে সুন্দরবনের একদম কোর এরিয়ার গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে গেলে। তাই পুরো ঘের এদিকে, আর এদিকটার ঘেরের মাটি খোঁড়া হচ্ছে এখন, নতুন করে ঘের তৈরি করা হচ্ছে এদিকে। আর ঘের আর পুকুরের মধ্যে পার্থক্য আছে একটা, যেটা বলেছিলাম আমি। ঘের হচ্ছে একই রকম গভীরতা বিশিষ্ট, পুরো ফ্ল্যাট,
যদি হাঁটু পর্যন্ত হয় হাঁটু পর্যন্ত, বা যদি কোমর পর্যন্ত হয় কোমর পর্যন্ত। একই গভীরতা বিশিষ্ট পুরো ফ্ল্যাট একটা বড় অংশ, সেখানে মাছ চাষ করা হয়। আর পুকুর একদম কোথাও উঁচু কোথাও নিচু, যেমন পুকুর জেনারেলি হয় তেমন। আর ঘের সুন্দরবনে বেশি আছে পুকুরের থেকে। আর ঘেরের পাশেই রয়েছে ছোট্ট অনেক খাল, তার মধ্যে একটাই যে এইরকম পথ দিয়ে হেঁটে চলেছি, পাশে একটা কুল গাছ চোখে পড়লো। এত বড় কুল গাছ, অনেক বছর বয়স। কৃষাণু লোভ সামলাতে না পেরে ওখানে চলে গেছে কুল পাড়তে, আর ক্যামেরার হ্যান্ডেল দিয়েই কুল পাচ্ছে। পড়েছে, এখনও পাকেনি, তবে পুরো গাছ ভর্তি কুল, পাতার থেকে কুল বেশি এখানে। খেয়ে বলো কেমন, ভালো? মিষ্টি না টক? মিষ্টি তো অবশ্যই না, টক মিষ্টি। টক মিষ্টি। আচ্ছা আচ্ছা, এরা মনে হয় এখনো মানে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আর কয়েকদিন বাকি রয়েছে, আর বেশি দিন বাকি নেই, 2-3 দিন বাকি রয়েছে পুজোর। হ্যাঁ, আরও একটা কুল গাছ সামনে, প্রচুর কুল গাছ এখানে, কুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল কুল পুরো ভর্তি রয়েছে গাছে। তো এইরকম পথ এখন সব ঢালাই পথ করে দিয়েছে, যা এইখানকার মানুষের জন্য একটুখানি সুবিধা যাতায়াতের জন্য। ও, আমাদের রাস্তায় যেতে যেতে এই সাপ চোখে পড়লো, তবে এটা দাঁড়ার সাপ হতে পারে। দেখো একটা সাপ যাচ্ছে। আচ্ছা, ওই দাঁড়াও, যেও না, এখন যেও না, ও আবার উঠতে পারে, ওকে নিচে নেমে যাক। তার ভয় দেখো। না, ভয় না, উপরে উঠে যেতে পারে। দাঁড়ার সাপ। তো রাস্তার পাশে এরকম একটা ছোট্ট মন্দির রয়েছে, এখানে বনবেবীর মূর্তি রাখা রয়েছে। বনবেবীর মূর্তিতে পুজো করেন এনারা। দেখুন কি অবস্থা এই মন্দিরটার, পুরো খেজুর পাতার উপর এরকম মাটি দিয়ে ছাওয়া। মাটি দিয়ে হয়তো লেপা ছিল না, এটা হয়তো এই খেজুর পাতার উপর কি মাটি দিয়ে করা ছিল, না মাটি এমনি তুলেছে পোকা? এটা আপনার মাটি দিয়ে করা ছিল না, মাটি ওটাই রুই পোকায় রুই ধরে গেছে নাকি? হ্যাঁ, এই নিচ থেকে নিচ পর্যন্ত রেখেছিল। আচ্ছা, এটা কি বনবেবীর মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পুজো হয় এখানে? তা না, এটা গঙ্গা দেবী। আচ্ছা, গঙ্গা দেবীর মন্দির। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা দেবী, আমি আপনাকে ভুল বলছি বাবা। আচ্ছা আচ্ছা, গঙ্গা দেবীর মন্দির, গঙ্গা পুজো হয় এখানে? তা আমার বাড়িটাও এখানে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি ঠিক আছে। তো এরকম গঙ্গা দেবীর মন্দির, পাশে পেছনে খাল, নদীর থেকে সবে খালটা বেরিয়েছে, আর এরকম নৌকো রাখা রয়েছে। একটু আগে সাপ দেখেছিলাম, সাপ দেখে ভয় করছে পুরোপুরি নামতে জঙ্গলে। তো পুরোপুরি নৌকো রাখা রয়েছে, ভাটার সময় জন্য জল এখন নেই, জোয়ারের সময় আসলে জল উঠে যাবে এবং নৌকোগুলো এখান থেকে নিয়ে চলে যাবে মাছ ধরতে। এখানকার দৃশ্য সত্যি অপরূপ, চোখ জুড়িয়ে যায় দৃশ্য দেখে। আপনার বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি বনগাঁতে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে আরো একটু উত্তরে, আমার বাড়িটা হচ্ছে চাঁড়ালখালি, সাহেবখালি অঞ্চল। চারালখালিতে? আচ্ছা আচ্ছা, আপনাদের চারালখালিতে গিয়েছিলাম আমি কতদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি মন্দির ওখানে রয়েছে তো? আমার হরি মন্দিরের বাড়ি আচ্ছা আচ্ছা, পশ্চিমে আমার বাড়িটা। আচ্ছা আচ্ছা। তো এখানকার দৃশ্য খুব সুন্দর, দারুণ দৃশ্য। নদীর পাড় দিয়ে হাঁটছি, বাঁধের এদিকটা বাঁধানো হয়েছে, ওই দিকটা বাঁধানো হয়নি। তো এইরকম জঙ্গলের ওপাশেই পুরো নদী, আর এপাশে যেই ছোট্ট খাড়ি দেখা যাচ্ছে, এই খাড়িতে জোয়ার হলে জল চলে আসে, এবং খাড়ির নিচে যেই ছোট্ট নালা মতো হয়েছে, ওইটাই নৌকা নিয়ে যাওয়ার জন্যে। জোয়ারের জল যখন এদিকে আসে, তখন এই নৌকা সহজেই এখান থেকে বের করে নিয়ে যেতে পারে। আর ভাটা হলে এরকমভাবে বেঁধে রেখে দেয় 4টে দড়ি দিয়ে। আমরা হাঁটছি পুরোপুরি বাঁধের ওপর দিয়ে, আর ডান দিকে পুরো ধান ক্ষেত, কিছু বাড়ি রয়েছে ধান ক্ষেতের মাঝে মাঝে। এদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছে, ঝাউ গাছ, এই সমস্ত গাছ এদিকে লাগানো হয়েছে। এতক্ষণ হাঁটছিলাম পুরো পাকা রাস্তা দিয়ে বাঁধের পাড়ে, এবার আমাদের বাঁধের থেকে ঠিক নিচে নেমে যেতে হবে। এইরকম সরু পায়ে হাঁটা রাস্তা, অ্যাকচুয়াল দুই দিকে এরকম ঘেরি বা জলাশয়, তার মাঝখান থেকে এরকম মাটির রাস্তা। বর্ষাকালে কী করুণ অবস্থা হয় মাটির রাস্তার, মানে একটু অনুমান করলে বোঝা যাচ্ছে। এখান থেকে হেঁটে আমাদের সামনে যেতে হবে। সামনে একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে, একটা ছোট্ট নতুন বিচুলির ঘর করা হয়েছে, ঘরের মাঝখান থেকেই আর কি রাস্তাটা। ঘরটা কিসের জন্য ওটা দেখব। আর এদিকের দৃশ্য সত্যি অসাধারণ সুন্দর দৃশ্য, দারুণ দৃশ্য। হেমনগরের দৃশ্য সত্যিই মনোরম, গাছগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো প্রাকৃতিক সিন মনে হচ্ছে, পুরো সিনারি মনে হচ্ছে এটা।
ইটের রাস্তা, কিছু রাস্তা পাকা হয়েছে, কিছু রাস্তা এরকম ইটেরই রয়েছে। এদিকে চাবি গেট, যখন এদিকে নদীর জল বেশি হয়ে যায় এই চাবি গেট দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়, কারণ বেশি হয়ে গেলে ওদিকে প্রবেশ করানো হয় না। আর এখন ভাটা, ওর জন্য এত নিচে নিচে জল রয়েছে। আর সামনের বাড়িঘরগুলো দেখুন, একদম পুরো মাটির বাড়িঘর। এখানে গ্রামটা ওই দিক থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। এরপর থেকেই পুরো যে এরিয়াটা, সেই এরিয়াটা একটা খুব আকর্ষণীয় জিনিস সামনে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। যে মাছগুলো ধরে নিয়ে আসে ট্রলারে করে, সেই মাছগুলো ধরে নিয়ে এসেই তুলে নেওয়া হয় না, সেই মাছগুলো বাছাই হয়। সেই বাছাই যারা করেন তারাও এক প্রকার কর্মী, তাদের ওটা শুধু বাছাই করাটাই হচ্ছে পেশা। সেটাও হচ্ছে সামনে গিয়ে দেখাবো আপনাদের। ঠাকুমা ভালো আছেন? সামনে কি মাছ বাছাই হচ্ছে? আচ্ছা, তাহলে সামনে যাই, মাছ বাছাইটা দেখাই। মাছ কখন এসছে গো ভাই? সবে এসছে, এখন বাছাই হচ্ছে। তবে যদি ওইখানে যেতে হয়, সামনে তো শেষ, এখান থেকে নদী শুরু। আর এখান থেকে এইরকম অনেক নৌকো এসছে। নৌকো সকালবেলা মাছ ধরতে যায়, সকালে বা আগের দিন এরকম বেরিয়ে পড়ে, যেটা আমরা ভিডিওতে দেখি যে মাছ ধরছে এবং তার সাথে সাথে রান্না করেও খাচ্ছে, সেগুলোও হয় এখানে। মাছ ধরে আসলে বাড়ির সবাই মিলে এবং কিছু শ্রমিক মিলেও মাছ বাছা শুরু হয়ে যায়। এই যে মাছ বাছছেন, কাকু কাকিমা ভালো আছেন সবাই? কি মাছ বাছছেন এটা? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি ছোট বড় আলাদা করছেন? ও, সবে কি একটা নৌকা এসছে? অনেকগুলো নৌকা এসছে তো, সব এধার ওধার সব ধারে গেছে। সব জায়গায় মাছ বাছা হচ্ছে। মাছ ধরতে গেছিলেন কখন? ও রাত্রিতে গিয়েছিলাম। ও, এই কটা মাছ হয়েছে একটা নৌকোয়? এই একটা নৌকায় এই কটা মাছ। কতজন মিলে গেছিলেন ধরতে? ও আছে 2-3 করে আছে নৌকায়। আচ্ছা আচ্ছা, এই যে বড় মাছগুলো, এগুলো আলাদা বিক্রি করবেন? হ্যাঁ, বড় মাছগুলো আলাদা বিক্রি করব। হ্যাঁ, আর এই ছোট মাছগুলো আলাদা বিক্রি হবে। তাও কিরকম দামে বিক্রি করবেন বড়গুলো? এই বড়গুলো এরকম 150 টাকা কেজি বিক্রি হবে। মাত্র 150 টাকা কেজি? 150 টাকা কেজি। আর ছোটগুলো? এই ছোটগুলো 100 টাকা কেজি হবে। দু রকম হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই মাছই তাই তো? শুধু চিংড়ি মাছই? হ্যাঁ, এই চিংড়ি। মানে চিংড়ি মাছের জাল নিয়ে গেলে শুধু চিংড়ি মাছের, অন্য কিছু ওঠে না? না, অন্য মাছ ঢোকে, অন্য মাছ আছে, কবে পড়বে তো ঠিক নেই। ও, আজকে পড়েনি? না, আজকে পড়িনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একসঙ্গে সবাই মাছ ধরছে আর এদিকেও মাছ বাছা চলছে। হ্যাঁ, এটাও কি চিংড়ি মাছ? হ্যাঁ, সব চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, সব চিংড়ি। এটা টাটকা চিংড়ি পুরো। আর ওইখানে পুরো মাছ নৌকায় করে উঠিয়েছে, আর এইখানেও মাছ ধরছে আর কি, মাছ বাছা চলছে। তবে ওইখানে আমি যেতে পারবো না, অবস্থা খুব খারাপ। ওখানে যেতে গেলে পুরো পা ভিজে যাবে, জুতোও ভিজে যাবে। আরেকটা জিনিস দেখলাম, নৌকার উপর সোলার লাগানো। বাহ, এটা তো বেশ ভালো। যেতে পারবো এখান থেকে? আমি যেতে পারবো? ওই ধারে শুকনো আছে না? আপনার নৌকার উপরে ওটা কি সোলার লাগানো? ওই সারাদিন চার্জ হয়, আর রাত্রিবেলা কি ওই সোলার চার্জে আলো হয়? আচ্ছা আচ্ছা, বিএসএফ সারা রাত লাইট জ্বালাতে বলে। কি কি মাছ হয়েছে আজকে? চিংড়ি আর লোটে। এই নৌকা চলে যাবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, একটা শিকড়ের সঙ্গে বাঁধা রয়েছে। কালকে মাছ ধরতে গেছিলেন নাকি? সারা রাত মাছ ধরে এখন আসলেন? আপনারা এইগুলো পাশের কোন বাজারে বিক্রি করেন? হেমনগর বাজারে, যোগেশগঞ্জ বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগেশগঞ্জ বাজারটা একটু বড়। আচ্ছা, কলকাতায় মাছের রেট বেশি থাকে? এখানে বেশি থাকে কেন? কেন এখানে বেশি থাকে কেন? ও, আপনারা বিক্রি করতে গেলে কিসে রেট বেশি পান? না, আপনারা যখন বিক্রি করতে যান সেই বেশি দাম পান আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ভালো তো, বেশি দামে বিক্রি হলে আপনারা তো বেশি অর্থ উপার্জন করবেন। ঠিক আছে, কিন্তু এবার সাবধানে যেতে হবে আমায়।
না হলে পুরো পা কাদার মধ্যে চলে যাবে। আচ্ছা, আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করবো, এটি মাছ যে বাঁধছেন সবাই কি পরিবারের লোক? না, সব বিভিন্ন পরিবারের লোক। মানে এটাও কি একটা কাজ? মাছ বাছা একটা কাজ? হ্যাঁ, এই মাছগুলো আবার শুকনো করে আমরা শুকনো করে করবো, করে তারপর খেতে পারবো আমরা। আচ্ছা, মাছ বেছে কীরকম উপার্জন হয় এখানে? দেখা যাচ্ছে দিন 400-500 টাকা করে হয়। সবার না এক একজনের? সবারই না, যে মালিক নৌকোয় জাল দিয়েছে হ্যাঁ। আমাদের খাবার বানিয়ে খাবার ও, আপনারা খাবার জন্য নিয়ে গরিব মানুষ যাচ্ছেন? আমরা কিনতে পারি না, হ্যাঁ। ওই জন্য আমরা বেছে নিয়ে যাই। বেছে নিয়ে যান? হ্যাঁ, বড়গুলো নৌকোর মালিকদের দিয়ে যাই, হ্যাঁ। আর ছোটগুলো আমরা নিয়ে যাবো। আচ্ছা, ওই বড়গুলো হচ্ছে মালিককে দেবেন, তাই তো? হ্যাঁ, এইগুলো মালিক আর যে কজন বসেছেন সে কজনই নিয়ে যাবেন ছোটগুলো, তাই তো? আচ্ছা, এইগুলো নিয়ে যাবো। এইগুলো ছোটগুলো বেসিক্যালি শুকনো করে খাওয়ার জন্য। আচ্ছা, এটা এমনিও তো খাওয়া যাবে, কাঁচা হ্যাঁ, এমনি খাওয়া যাবে, রান্না করে। কাঁচা বলতে রান্না করে ভেজে? গায়ে কালকে মাই নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমরা খাবে? যদি খাও না না, আমাদের যেতে যেতে মাছ গলে যাবে। অনেক দূরে, আমরা এখন কুমির বাড়ি যাবো। এইখানে এই কটা বড় মাছ হয়েছে? আচ্ছা, এটা তো অন্যরকম চিংড়ি মনে হচ্ছে, লাল চিংড়ি। আচ্ছা আচ্ছা। আর এই মাছগুলো কি হবে? আচ্ছা আচ্ছা, লোটে মাছ আছে, তার মাছ আছে। তার মাছ। এইটা মনে হয় তার মাছ নাকি? এখন মাছ পড়ে সাদাটা, ওই সাদাটা আবার মাছ পুরো লেজটা হচ্ছে তারের মতো, যেন তার মাছ। এই শীতকালে কি মাছ কম হয়? মাছ বেশি হয়, তাই এখন বেশি হয়, তাই করতে। আচ্ছা আচ্ছা, মাছ কমে গেছে নদীতে। ও, ঠিক আছে, মাছ ধরেন তাহলে। কতক্ষণ লাগবে বাঁচতে তাও? কি হবে দাদা? এই বাসা এই গেল মেলা হাত না। জানতে পারবে আহ, হেমনগরের মানুষ, কুমির বাড়ির মানুষ ঠিক আছে। কি অবস্থায় আছি? হাটগুলো ভেঙে যাচ্ছে এইগুলো। তো হেমনগরে পুরো রয়েছি। কাকু, আপনার বাড়ি এখানেই নাকি? হেমনগরে? তো এইদিকে এই বাঘের আক্রমণ হয় নাকি? না, আগে হতো, এখন হয় না? এমনি কুমির টুমির আছে এদিকে? কুমির এখানে থাকে না, এখানে না, ও বললে ঠিক, এখানে আসে না তো, এখন এখানে আসে না? ওইখানে থাকে, ওটা ওই চরে ওঠে। আচ্ছা, আমরা ঘাট পার হলে ওদিকে কোথায় যাব? কুমিরমারি, মোল্লাখালি, পুঁইজালি, যেখানে যাবেন। ঘাট পার হলে কুমিরবাড়ি, তাই তো? কুমিরমারি, পুঁইজালি, মোল্লাখালি, ও, একই নৌকো পরপর চলে যায়? হ্যাঁ, পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই পাশে যারা দেখছি কাজ করছে, কিসের কাজ করছে ওরা? ওই মাছ বাসছে। মাছ বাচ্ছে? মাছ ধরে নিয়ে এসছে নাকি এখন? হ্যাঁ, ওখানে যেতে গেলে কি ওই দিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঘুরিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরো নদীর পাশেই হচ্ছে বাড়িঘর। দাদু, এই নদীটার নাম কি জানো? হ্যাঁ, নদীটার নাম কি? হ্যাঁ। ও আচ্ছা, দাদু শুনছে খেয়া। আমি একটু ঢুকি এদিকে। প্রত্যেকটা বাড়ির উপর থেকে এরকম নিচের দিকে নামার সিঁড়িগুলো একই প্যাটার্নে করা, দুটো সমান, একটা সোজা করে দেওয়া। আর এইখানকার মানুষের মূল পেশাই হচ্ছে মাছ ধরা, ওই জন্য জাল বুনছেন। কাকু, জাল বুনছেন? বলছি কাকু, এই যে সামনে নদীটা রয়েছে, নদীটার নাম কি? এই ধারটা কোন মারে? এই পুঁইজালি। না, পুঁইজালি তো ওই দ্বীপের নাম। হ্যাঁ, এই নদীটার নাম কি, যে নদীটা মাঝখান থেকে বয়ে গেছে? রায়মঙ্গল। রায়মঙ্গল নদী। আচ্ছা, এই পাশেরটা পুঁইজালি, ও পাশেরটা কুমিরমারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি মাছ ধরার জাল ধরছো, বুনছো? এই ভোলা মাছ, সিলেট মাছ। ভোল মাছ, সিলেট মাছ। আচ্ছা, আর ভেটকে মাছ এসব। আচ্ছা আচ্ছা, তুমি কি মাছ ধরো? হ্যাঁ, মাছ ধরি। গেছিলে মাছ ধরতে কালকে? না, কালকে যায়নি, আমার ছেলে যায়, নদীতে জাল ধরে। জাল। তোমরা কি মাছ ধরতে যাও ওই রাত্রেবেলা সারা রাত জেগে জেগে মাছ ধরো, এরকম হয়? হ্যাঁ, সে ধরতে। আচ্ছা আচ্ছা, সারা জেগে মাছ ধরতে। সারা রাত জেগে মাছ ধরতে হয়? আর ধরতে হয়, এই গান ধরতে। ওই নৌকার মধ্যে রান্না টান্না করে খাও, তাই তো? রান্না হয় না, বাড়ি এসে খাই, এখানে খাই। বাড়ি থেকে নিয়ে যাও, এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, এইদিকে তো বাঘের ভয় টয় নেই নাকি? হ্যাঁ, বাঘ তো আসে। আসে? হ্যাঁ, শেষ কবে এসছে? ওই অগ্রণ মাসের দিকে আসে, বাচ্চা নিয়ে পালাতে আসে। বাচ্চা নিয়ে পালিয়ে আসে? হ্যাঁ। আচ্ছা, বাঘে খাইবিল দেয় তো। ও, বাঘের বাচ্চাকে বাঘ মেরে ফেলে? হ্যাঁ, ওর জন্য চলে আসে? হ্যাঁ, বাচ্চা নিয়ে আসে ওরা। বাচ্চা নিয়ে আসে, তারপর তো এদিকে আবার ধরে আবার ওদিকেই ছেড়ে দিয়ে আসে। হ্যাঁ। বাহ, বাঘেরও একটা ব্যাপার রয়েছে। বাঘ যে চলে আসে, বিভিন্ন কারণে চলে আসে বাঘ। তার একটা কারণ জানলাম, যে একটা কারণ জানি, বুড়ো হয়ে গেলে
জঙ্গলে আর অধিপত্য বিস্তার না করতে পারলে চলে আসে, অত্যাচারিত হয়ে অন্য বাঘদের দ্বারা চলে আসে। আবার বাচ্চা পালে মা বাঘ চলে আসে, অন্য বাঘ যদি বাচ্চাদের মেরে দেয় তাই। মানুষের ক্ষতি করে, মানুষও ক্ষতি করে। মানুষের ক্ষতি করে। কি ক্ষতি করে? এখানে হয় রঞ্জন হালদারের এখানে ছাগল মেরেছে 2 বছর আগে। এইখান থেকে গেছে গিয়ে ওইখান থেকে এই রাস্তা ওপার গিয়ে তারপর ছাগল বাঁধা ছিল মশারি গেলে, মশারি ব্যাটে ধরে গলা টুটে কেটে দিয়ে দিয়ে আবার ওখান থেকে পার হয়ে আর কোন মারে গিয়ে কোন মারে ওখানে ধরা পড়ে যায় সেবা কুমির থেকে ধরা পড়েছে। ধরা পড়ে জাল দিয়ে ঘিরে গেলো। এর মানুষের ক্ষতি খুব একটা হয় না এদিকে। না, মানুষের ক্ষতি করেনি ও বাঘটা। তো ওপারে গিয়ে আবার ধরা পড়ে গেল বাগনার ওই ওইসের লোক। বাগনা ফরেস্ট, হ্যাঁ, ওপারে ধরে নিয়ে গেল। যেটা আগে মরিচঝাপি জঙ্গল ছিল তাই তো? হ্যাঁ, মরিচঝাপি। এখনো মরিচঝাপি জঙ্গল, আগে ওখানে মানুষ থাকতো, এখন মনে হয় থাকে না। হ্যাঁ, না, ওখানে ওই স্টোর আছে ওপারে। আচ্ছা, অফিসটা রয়েছে। হ্যাঁ। তো একটা জাল বুনতে আপনার কতদিন সময় লাগছে? তো এই জালটা অন্তত মাস 2 হয়ে গেছে। 2 মাস একটা জাল বুনতে সময় লাগছে? হ্যাঁ, তো দেরি হয় তো। আর এই যে পেছনে জালটা করে রেখেছেন, এটা কি বিক্রি করবেন? না, জাল দিচ্ছে। জুড়বেন? হ্যাঁ। মোটামুটি একটা জাল যদি বিক্রি করেন কত টাকা পাবেন? এখন বিক্রি হয় তো 5-7 হাজার টাকা। 5-7 হাজার টাকা? ঠিকই আছে, 2 মাস ধরে খেটেই জাল তৈরি করছেন। হ্যাঁ, 5-7 হাজার টাকা তো হবেই। হ্যাঁ, সে তো হবে। আচ্ছা, তারপরে এদিকে সব বাড়ি এরকমই মাটির বাড়ি, ওপরে এরকম খড় দিয়ে ছাওয়া? হ্যাঁ, খড় দেওয়া আছে, অ্যালবেস্টার দেওয়া আছে। অ্যাসবেস্টস, ওপরে অ্যাসবেস্টস। টিন তো দেওয়া যাবে না, হাওয়া হলে উড়ে যাবে তাই নাকি? হ্যাঁ, টিন দেওয়া যায় তো, জং ধরে যায় তো। আচ্ছা, জং ধরে নোনা আবহাওয়া। হ্যাঁ, আর ওই অ্যালবেস্টার দেওয়া থাকে, পাকা ঘর আছে, মাছ হবে। আচ্ছা, এই মশারিগুলো মনে হয় ওই চিংড়ির মিন ধরার নাকি? এটা ওই বাগদা, বাগদার মিন ধরার। পিন বাসা ধরা হয়। আচ্ছা, পিন বলা হয়। পিন বলা। আচ্ছা ষাটের পোনা, আচ্ছা, বাগদার পোনা এসব ধরা হয়। ঠিক আছে কাকু, তাহলে বানান। আচ্ছা, ঠিক আছে। আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা পুরো হেমনগর গ্রামটা ঘুরছি। হেমনগর গ্রাম ঘুরে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের জীবনের গল্প, কাজকর্মের গল্প, এগুলো আপনাদের শোনাচ্ছি। আমরা একটু সামনের দিকে এগোবো। তো হেমনগর গ্রামটা ঘুরছি, তো গ্রামের প্রত্যেকটা বাড়ি এদিকে এইরকম কাঁচা বাড়ি, এগুলো হচ্ছে গরু ছাগল রাখার ঘর। আর এদিকে দেখুন কি অবস্থা, ভেঙে পড়ে গেছে ওপরের অংশটা। এদিকে তাল পাতা দিয়ে ছাওয়া রয়েছে কিছু বাড়ি। আর এদিকে কাকু মাছ ধরছে। কাকু কি মাছ ধরছেন? কি কি মাছ উঠলো দেখি, কাকু কি কি মাছ ধরেছে। বাহ, এটা তো বেশ লাফাচ্ছে। কি মাছ এটা? এটা বাটা মাছ। বাটা মাছ, ভালোই বড় হয়েছে তো। ছোট আছে, বড় আছে। আচ্ছা, ছোটগুলো আবার জলে ফেলে দিচ্ছেন? আর এটা রেখে দেবেন নাকি বালতির মধ্যে? হ্যাঁ, আমাদের বাড়ি কোথায়? বনগাঁতে। বনগা। হ্যাঁ, এটা পুকুর না ঘের? এটা পুকুর। আবার জাল ফেলবেন তো? আচ্ছা, ফেলেন দেখি তাহলে। অনেক ছোট ছোট, মানে ছোট মাছও হয়তো এটা উঠে যাবে। মানে মাছের চারা কিনে তো আগে এখানে ফেলেছেন? এক্সট্রা কি কোনো খাবার দিতে হয় মাছকে? এক্সট্রা খাবার দিতে হয় তো, আমরা দেই না, বাড়িতে খাওয়া হয় তো। আচ্ছা আচ্ছা, বাড়িতে ওই যা থাকে খাবার অবশিষ্টগুলো দিয়ে দেন। এই বড় কুনোটাকে খাইয়ে নেয়। আচ্ছা, কাকু আবার জাল ফেলছে, দেখি এবার কি কি মাছ ওঠে। আচ্ছা, আগে সামনেটাই ফেলেছিল ওই জন্য এবার এখানে, তাই তো? কি কি মাছ ছাড়া আছে কাকু এখানে? নদীর গলা চিংড়ি ফেলে দিয়েছে। নদীর গলদা চিংড়ি? হ্যাঁ, ওই ছাটি বলে যেটা। ছাটি, আচ্ছা আচ্ছা। আর পার্শে মাছ ফেলা দিয়েছে। তারপরে পার্শে? হ্যাঁ, পার্শে তো দামি মাছ। হ্যাঁ, তারপরে ওই আর বাটা যেটা দেখলাম। হ্যাঁ, পোনা মাছ ফেলা দিয়েছে। রুই কাতলার আছে। আচ্ছা, এবার দেখি কি কি ওঠে। উঠবে তো অবশ্যই, পুকুর যখন। মাছ সব ওই খুলির গাতে খাতে উঠেছে? এই তো উঠেছে। আচ্ছা,
দুটো, আচ্ছা ভালো বড় চিংড়ি উঠেছে একটা, এই গলদা চিংড়ি। গলদা চিংড়ি না? হ্যাঁ এই ছোট, তো বিশাল বড় সাইজের গলদা চিংড়ি। এই ছোট এগুলো। এর থেকেও বড় হবে? হ্যাঁ 1-1.5-200 গ্রাম করে হবে। আচ্ছা আচ্ছা, এটা ছেড়ে দেবেন নিশ্চয়ই? হুম, ছেড়ে দাও। ছেড়ে দেবো আমি? হুম। আচ্ছা, এটা ছোট তাই আবার জলে চলে গেল। এদিকে মনে হয় তোমাদের আসল জীবিকাই হচ্ছে মাছ ধরা আর মাছ চাষ করা। চাষবাস এদিকে হয় কিছু? হুম, কিসের? ওই তো মাঠের জমি আছে তো, ওই ধান আর কিছু না? না এই এক ফসলের দেশ এটা। এক ফসলে? এটা 2 ফসল করা যায়, তা জল নেই, জলের জন্য। আর যা জল রয়েছে নদীতে তো নোনা জল, নোনা জল, চাষের পক্ষে তো উপযুক্ত নয়। চাষের পক্ষে হবে না, চাষের পক্ষে হবে না। এবার দেখি কি মাছ এলো। চাষের পক্ষে হবে না, চাষের পক্ষে হবে না। বাহ, এটা তো অন্য মাছ এসছে। কি মাছে? নদীর পাঙাশ ট্যাংরা। আচ্ছা আচ্ছা, এটা তো ছোট হয়ে রয়েছে। হুম, এই ছোট। মানে মাছ প্রায় ধরেন পুকুর থেকে, ওই জন্য কমে গেছে এত। তো এই গ্রামের বাড়িঘর এরকম পুরো নিচ থেকে অনেকটা উঁচু বাড়ি। তার একটাই কারণ হতে পারে এখানে যে জল হলে এই অংশগুলো ডুবে যায়, ওর জন্য এতটা উঁচু করা হয়েছে। আর ইটগুলোর মাঝে যে কাদা দেওয়া হয়েছিল বা মাটি দেওয়া হয়েছিল সেগুলো পুরোপুরি এখন আর নেই। দুপুরের সময় ওই মাছ ধরে চলে এসছে। ও আছেন, আমি ভেবেছি মুরগি এরকম মশারির মধ্যে রেখেছেন কেন? না মুরগি ভাই এখন এই একটু রৌদ্রটা না রাখলে ঘরের মধ্যে ঠান্ডা লাগে, তো তা ওই ছায়া পড়ে গেছে। ও আচ্ছা, মানে মশারির মধ্যে রাখার কারণ কি? ওটা মানে কি ছেড়ে দিলে সবার বাড়িতে যায়, এখন এই আচ্ছা মশারির মধ্যে রাখলে ওরা। আচ্ছা, আপনাদের বাড়িগুলো এত উঁচু কেন? মাটির থেকে জল আসে নাকি? হ্যাঁ আমাদের তো বন্যা হয় তো। বন্যা হয়? এইবার বর্ষাকালে বন্যা হয়েছিল? না এবারে বর্ষাকালে মানে জল উঠেছিল কিছুটা। মানে প্রতি বর্ষাকালেই এরকম হয়? হ্যাঁ হালকা হালকা জল ওঠে আগে। মানে এই পর্যন্ত জল উঠে যায়, যেই পর্যন্ত দেখতে পাচ্ছি এই ইটে? ওঠে না এখন। আচ্ছা, আগে উঠেছে তো। আর এই যে নামছেন এই অংশগুলো পা দিলে তো নিচে ইট নেই, আপনার এখানে ইট রয়েছে তার নিচে নেই? মাটি ধুয়ে গেছে, এবার ওই মাটি দেবো হবে। হ্যাঁ। দেবো হয়নি এখন। আচ্ছা, সবাই কি মাছ ধরতে গেছে বাড়ির সবাই? না মাছ ধরতে চাইনি, বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। তো এই হচ্ছে বাড়ি ঘর এখানকার। আর এটা কিসের ঘর এত ছোট? ঠাকুর ঘর, ওটা আবার বানানো হবে, ওটা ভেঙে গেছে। ঠাকুর আছে এর ভেতরে? হ্যাঁ ওর মধ্যে আছে ওই মানে তোমার ঠাকুর আছে পিছনে। ও আচ্ছা আচ্ছা, এটা ঠাকুর ঘর, খুব ছোট্ট একটা ঠাকুর ঘর। এর মধ্যে সমস্ত দেবতার ছবি রয়েছে, দুটো শিবলিঙ্গ রয়েছে, এদিকে অনেক দেবতার ছবি রয়েছে, কিন্তু ঠাকুর ঘরটা অনেক ছোট। হ্যাঁ ঠাকুরটা বানানো হবে আবার ওই বেড়া দিয়ে। আচ্ছা, অনেক ছোট, দেখে মনে হচ্ছে অনেক ছোট ঠাকুর ঘর। ঠিক আছে, তো ঠাকুর ঘরে ঢুকতে গেলে বসে ঢুকতে হয়, এরকম দাঁড়িয়ে ঢুকতে পারেন না এনারা। দাঁড়িয়ে ঢোকার কোনো অবস্থাই নেই, অনেকটাই নিচু ঠাকুর ঘর। আর এখানকার রাস্তাও নিচু, রাস্তাও উঁচু, বাড়িও উঁচু, শুধু বাড়ির জায়গাটা একটু নিচু, কতটা উঁচু রাস্তা। আর এই সামনেই রয়েছে হেমনগর খেয়াঘাট। এই খেয়া পেরিয়েই দুটো দ্বীপে যাওয়া যায় একবারে, পুইজালি বা পুইনজালি আর কুমিরমারি, ওদিকে ছোটো মোল্লাখালি, সমস্ত কিছুতেই। আরেকটা বাড়ির সিঁড়ি এখানে, কিন্তু সিঁড়ির নিচের ইটগুলো নামতে ভয় লাগছে, এটা অনেকটা খাড়া। এটা এই পুরোটাই আপনাদের বাড়ি? সবই মাটির ঘর এরকম? এটা ভাসিদের ঘর, ওইটা আমাদের। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটা ঘরে এক একজন পরিবার থাকে, এক একটা পরিবার করে থাকে। আপনাদের এখানে কি বেশিরভাগই মাটির বাড়ি? আচ্ছা, রাস্তাটা তো পাকা হয়েছে শুনছি, আপনাদের ঘর ঠর পান না সব কিছু? না পাইছি, ওই রাস্তাঘাটটা বাঁধা দিয়ে। ও না, ঘর পান বলতে সরকারি যে ঘরগুলো রয়েছে না, সেই ঘরগুলো পান না? তাহলেও মাটির বাড়ি রয়েছে, মানে মাটির সরকারি ঘর পেলেও মাটির বাড়িটা রেখে দেবেন? মাটির বাড়ি বাঁধার ঘর পুড়ে যাবে খানি। এবার পড়ে যাবে? এই বছর ওঠার কথা রুইয়ে তো এবছর তুলবো না বলতে চাচ্ছে, রাস্তা ওই ঠাকল দেওয়ার মতো রাখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন? তা কি জানি, আর ওই ওপরের লোকজন না আলে আর কি হবে। আচ্ছা,
ওপরেতে লোকজন এরা যদি না সরকারের আছে ইয়েতে যদি না বাঁধ তোলে তাহলে বাঁধ তুললে আপনাদের অসুবিধা হবে না, না আর বাঁধ যদি না তুলে মানে বাঁধ যদি না করা হয় তাহলে প্রতি বছরই বছর হয়তো ভেঙে জল ঢুকতে পারে, ওই ধারে রাস্তা একদম খারাপ। তাই এই পাশে তো প্রায় ভেঙে গেছে, মানে এখানে কিছু একটা ছিল, আপনি যেখানে বসে রয়েছেন সেখানে কোনো একটা ঘর ছিল, না অনেকটা উঁচু তো। মিশন বাড়ি ছিল এই জায়গাতে, কি ছিল? মিশন ঘর ছিল ওই ছেলেপিলে বাচ্চাদের পড়ানোর জন্য। ওই তো ওই ঘর ছিল একটা, হ্যাঁ। সেটা ভেঙে গেছে। হ্যাঁ। আর এখানে এই অংশগুলো তো প্রায় মাটিগুলো ভেঙে গেছে। এই যে ছিদ্রগুলো রয়েছে সাপ ঠাপ ঢোকে নাকি এখান থেকে? ও বাস কর না মানে ও রানার গোদ দেয় না মা। ও তো ভয়ের ব্যাপার, রাত্রেবেলা তো সাপ ঠাপ ঢুকে যেতে পারে ওখান থেকে। হ্যাঁ। আর উপরের খড়গুলো একদম নরম হয়ে গেছে। প্রতি বছর কি আপনাদের খড় চেঞ্জ করতে হয়? না এখানে 2 বছর ঘুরে ঘুরে শেষ করতে হয়। আচ্ছা আচ্ছা, তারপর চেঞ্জ করে নেন। হ্যাঁ ওই এইখানে এই 3 বছর হবে যদি না ফেলি এই ঘর। আচ্ছা, আপনাদের এখানে তো কারেন্ট রয়েছে? হ্যাঁ কারেন্ট আছে, অসুবিধা হয় না। আপনাদের এখানে খেয়াঘাট কত পর্যন্ত খেয়া চলে? ওইখান থেকে 6টাতে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আর এখানকার মানুষের কি বেশিরভাগই মানুষ ওই মাছ ধরে? হ্যাঁ মাছ ধরে আর মাছ বাছে, দেখলাম কিছু লোক মাছ বাচ্ছে। ওই যে মাছ বেঞ্চি জাল ধরতেছে, তাই হ্যাঁ। ওই চিংড়ি মাছ আলতা টালটা ফুটেছে, তাই ওই লোকে খাবার জন্য কি করবে বসে 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 দুটো বাড়ি নিয়ে যায়, নিয়ে খায়। ও তাহলে যারা মাছ ধরে আনে তাদের তো মাছ খুব কম হয়ে যায় ভাগে, সব যদি নিয়ে যাচ্ছে, বেশিরভাগই তো ছোট চিংড়ি। ওরা দেয় মানানসই এক সংস্কৃতি যেন হয়, দুটো নেড়ি মাছ টাছ আছে তাই দেয়, জানাশুনো দেয়, যেরম পড়বে সেইরম দেয়, আর যখন আচ্ছা। কম পড়ে তখন কম দেয়। আচ্ছা, বেশি বললে বেশি দেয়। হুম নৌকার মালিকরা, তাই তো? হ্যাঁ আপনি বাড়িটা দেখাচ্ছি আপনাদের, এটা কি ধান রাখবার গোলা? হ্যাঁ এই পাশে তো পুরো ভেঙে গেছে, কি বিশ্রী অবস্থা দেখুন, এই বাড়িটা পুরো ভেঙে গেছে। আর এখানে থাকে, এই অবস্থায় থাকে, এখান থেকে উঠে এর মধ্যে বসবাস করে, ওনার ভাসুরের ঘর এটা। কি বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে বসবাস করেন এখানকার মানুষ, হেমনগর, সুন্দরবনের হেমনগর গ্রামের মানুষ। পুরো পুরো ঘরটাই ভেঙে পড়ে গেছে এবার। আর এই অঞ্চলে ছোট্ট একটা রান্নাঘর, রান্নাঘরের উনুন, একটাই জাল দেওয়ার জায়গা এবং দুটো উনুন। আর ওইদিকে রয়েছে মুরগি টুরগি রাখার জায়গা। আর এটা হচ্ছে গোলাঘর। তবে গোলাঘরে হাত দিতে আমার একটু ভয়ই লাগছে, কারণ গোলাঘরে সাপ ঠাপ একটু থাকে শুনেছি। এই ঘরটা তার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভাঙেনি, তবে ওই দিকটা পুরোপুরি ভেঙে গেছে। তবে একদম জলাশয়ের পাশে হওয়াতে, আচ্ছা ওইখানে জলাশয়, এখানে আরেকটা জিনিস দেখছি, প্রত্যেক জায়গায় একই রকমভাবে খেজুর গাছকে বেষ্টন করে রয়েছে এরকম গাছ, মানে অশ্বত্থ গাছ। এই খেজুর গাছকে জড়িয়ে একটা গাছ রয়েছে, এটা কি অশ্বত্থ গাছ? বট গাছ। তা এরকম কেন? আমি আগেও দেখছিলাম খেজুর গাছকে জড়িয়ে। ওরা ওই বট গাছ, ওরা ওই গাছে মাছে হয়, ওরা এখানে বট গাছ গাছে হয়, কিন্তু বট গাছে হয় মাটিতে হয়, তা ওরা বেশি অংশ সেগুড়েতে গাছ করে গাছের গাছ জড়িয়ে গিয়ে ওরা গাছের থেকে আপনারা বট গাছ কাটেন না, তাই তো? ওই ইয়ে পুজো পার্বণে লাগে নিয়ে যায়। ও, আর খেজুর গাছ যে খেজুরের রস, এগুলো করেন না? না কাটে না কেউ, কাটার লোক নেই। কাটার লোক নেই? এদিকে এত গাছ, কাটার লোক নেই। আমাদের দিকে গাছই খুঁজে পাওয়া যায় না। খেজুরের গুড় প্রচুর নেয়, এক ভার রস নেয়, পুরো একবার ভর্তি করে দিলে রস নেয় 250 টাকা করে। ওদিকে আমাকে কাটার লোক নেই, আর ওই গাছে তুলে দিয়ে কাঠ রস হ্যাঁ, মরবো বলো। আমাদের দিকে লোক আছে কিন্তু গাছই নেই, হ্যাঁ ওই আর দাম নেয় এরকম 250 টাকা। রস খাওয়ার না, আমরা বেরোলে তাহলে রাত্রে বেরোতে হবে, সন্ধ্যাবেলা বেরোলে পরের দিন ভোরবেলা এসে পৌঁছাবো। ঠিক আছে। ওই পাশে ঘরটা দেখছিলাম পুরো ভেঙে গেছে, ওটা কি এই বর্ষাতেই ভেঙে গেছে? বাজে। নদী ভাঙন না আমাদের এখানে, নদী ভাঙনের জন্য বেশি ভাঙছে। বাঁধ ভেঙে তো জল আসে আমাদের না। ও তুমি এখানে গ্যারান্টি নেই, এই দেখা যায় 10 বছর পর বাঁধ আবার বাঁধ ঢুকে আবার ভেঙে যায়। তো আমাদের আর বাঁধ যা দিচ্ছে এরকম মাটির বাঁধ, তাই তো? মাটির বাঁধ থাকবে না, ওই পারে যায়, হ্যাঁ ওই পারে ওইরামই হবে। মাটির বাঁধ বেশি থাকবে না যদি ভালো কংক্রিটের বাঁধ না দেওয়া হয়। তাদের বাড়ি কোথায়? সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করলেও, বা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সুন্দরবন হলেও, এখানকার মানুষের কি কঠিন পরিস্থিতি এই ভিডিওগুলো বা এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। খুবই বাজে পরিস্থিতি, পুরো ঘর ভেঙে চলে গেছে ওখানে। তো আমরা ঘাটে এসে পৌঁছে গেছি এবং এই ঘাট পার হয়ে আমরা ওপারে যাব। তো নদীর পাশে এইরকম, রায়মঙ্গল নদীর পাশে এরকম ঘন জঙ্গলের মধ্যে এরকম ছাগল ছেড়ে দিয়ে গেছে, গলায় দড়ি বাঁধা রয়েছে, পোষা ছাগল ছেড়ে দিয়ে গেছে। মানুষজন না থাকলে এইরকম অবস্থাতেই এসে বাঘঠাক ছাগল নিয়ে চলে যায়, মেরে চলে যায়।
যেমন ওই ঝড়খালিতে গিয়ে দেখিয়েছিলাম ছাগল মরে পড়েছিল, এই হচ্ছে কারণ। আর এরকম গভীর জঙ্গলের দিকে, এই দিকের জমিতে শ্বাসমূলগুলো উঠে রয়েছে পুরোপুরি। শ্বাসমূল আমি আগের দিন দেখিয়েছিলাম, এই দিকের জমিতে শ্বাসমূলগুলো উঠে রয়েছে। আমি গত ভিডিওতে যেটা ব্লু বিচ অফ বেঙ্গল সেটাই দেখিয়েছিলাম যে শ্বাসমূলগুলো এরকম ছুঁচালো দেখা গেলেও এত ছুঁচালো হয় না। শ্বাসমূলগুলো বেসিক্যালি অনেকটা নরম হয়, ওর জন্য এর উপরে পা পড়লে এটা এমনিতেই বেঁকে যায়, তবে সহজে ভাঙেও না। আর বাইরে থেকে যে দেখে মনে হয় এটা হয়তো পা পড়লে পায়ে ঢুকে যাবে, সেরকম না, খুবই নরম এটা। আচ্ছা, এখানে কিছু গাছ দেখছি যেগুলো শ্বাসমূলের সাথে সাথে ঠেসমূলও হয়ে রয়েছে গাছগুলোতে। তো গাছগুলোর নাম আমি জানি না, আমি শুনেছি কেয়া গাছে ঠেসমূল হয়, তবে কেয়া গাছ কি এগুলো? যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন, কারণ এগুলো পুরোপুরি ঠেসমূল। পুরো মূল থেকে, কাণ্ড থেকে মূলগুলো বেরিয়ে বেরিয়ে ঠ্যাকনা দিয়ে গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে। হতে পারে এটা কেয়া গাছ বা নাও হতে পারে, যেহেতু আমার জানা নেই তাই আমি শিওর বলতে পারছি না। শ্বাসমূল ঠেসমূল সবই রয়েছে। ঠেসমূল কিন্তু আমি এই প্রথম দেখলাম সুন্দরবনের এই দিকটায়। সুন্দরবনে এত ঘোরা হয়েছে, ঠেসমূল বিশেষত দেখাই যায়নি। তো আমরা আরেকটু সামনের দিকে এগোই। আজকের ভিডিও বা হেমনগরের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।